শপিং মল খোলা নিয়ে ৩ দফা বিজ্ঞপ্তি। কাল নয়, খুলবে ১০ মে। বিকেল ৫টা থেকে খোলা থাকবে নয়, যা থাকবে ৪টা পর্যন্ত। তিনটা মন্ত্রণালয় আলাদা আলাদা ভাবে করেছে দোকানপাট খোলার ব্যাপারটা সীমিত আকারে, সবগুলো একসাথে না, 5 থেকে না, 10 তারিখ থেকে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১০,০০০, আরও ৫ জন সহ মোট মৃত্যু ১৮২। শেষ ২৪ ঘন্টায় শনাক্ত ৬৮৮। বয়স বিভাজনে দেখা যায় যে ৬০ ঊর্ধ্ব ৩ জন, ৫০ থেকে ৬০ একজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোজায় মানুষের চাহিদা ও অর্থনীতির স্বার্থেই কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী। সুরক্ষিত থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। চিকিৎসক নার্সদের প্রতিবাদের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসলো বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন। তবে বোনাস না দেওয়ার ঘোষণায় অনড়, বেতন হবে শতভাগ। পোশাক শ্রমিকরা ঈদের আগেই পাবেন শতভাগ বেতন। যারা কর্মস্থলে অনুপস্থিত তারাও পাবেন ৬০%। সীমিত পরিসরে উৎপাদন হলেও আগামী মৌসুমে কার্যাদেশ নিয়ে শঙ্কায় মালিকরা। করোনা ভাইরাসের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে বসল পদ্মা সেতুর ২৯তম স্প্যান। দৃশ্যমান হল ৪,৩৫০ মিটার সেতু। এবং সাতক্ষীরায় করোনা আতঙ্ক ও চিকিৎসক সংকটে ভর্তি না নেওয়ায় হাসপাতালের সামনে ভ্যানেই প্রসূতির সন্তান প্রসব। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। শপিং মল ও দোকানপাট খোলা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩ দফা বিজ্ঞপ্তির পর সবশেষে জানানো হলো আগামীকাল নয়, বিপণী বিতান খুলবে ১০ই মে। বিকেল ৫টা থেকে নয়, খোলা থাকবে ৪টা পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী তারিখ ও সময় পরিবর্তনের তথ্য সময় সংবাদে নিশ্চিত করেন। এদিকে দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলমান সাধারণ ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ২০০ ছুঁই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই অবস্থার মধ্যে ঈদ উল ফিতরকে সামনে রেখে শপিং মল ও দোকানপাট খোলার দিন তারিখ নিয়ে সোমবার দিনভর কয়েক দফায় প্রজ্ঞাপন ও নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিন দুপুরে প্রথমে চলমান সাধারণ ছুটি ১৪ই মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর সঙ্গে ১৫ ও ১৬ মের সাপ্তাহিক ছুটি যুক্ত হয় বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আরো বলা হয়, ঈদ উল ফিতরের সরকারের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। এর কিছু সময় পরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, ঈদ উল ফিতরকে সামনে রেখে ৫ মে অর্থাৎ মঙ্গলবার থেকে সীমিত আকারে দোকানপাট খোলা রাখা যাবে। সেক্ষেত্রে ক্রয় বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, শপিং মলের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে বিকেল ৫টার মধ্যেই সকল দোকানপাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে। তবে সন্ধ্যার পর পুনরায় প্রজ্ঞাপন জারি হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, যেখানে বলা হয় ৫ মে নয়, সীমিত আকারে দোকানপাট খোলা হবে আগামী ১০ই মে থেকে এবং বিকেল ৫টা নয় ৪টার মধ্যেই সব বন্ধ করতে হবে। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীও। তিনি জানান, কিছুটা ভুল বোঝাবুঝির জন্য এমনটি হয়েছে। ১০ তারিখ থেকে সীমিত আকারে খুলবে শপিং মলগুলো, শপিং মল, হ্যাঁ, এবং দোকানপাট এগুলো, হ্যাঁ, আমাদের যেগুলো বিপণী বিতান আছে সেগুলো এবং আপনার ছোট দোকান কিছু সীমিত আকারে, সবগুলো একসাথে না। হ্যাঁ, তো সেটা আমাদের ১০ তারিখ থেকে। ৫ তারিখ থেকে? ৫ তারিখ থেকে না, ১০ তারিখ থেকে। সংশোধিত প্রজ্ঞাপন মেনে আগামী ১০ই মে থেকে শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানায় দোকান মালিক সমিতি। যে শর্তগুলো দেওয়া হয়েছে আমাদের মার্কেট এবং দোকানসমূহ খোলার জন্য, সেই শর্তগুলো আমরা প্রতিপালন করে আমরা ১০ই মের আগে পুলিশ মহোদয়ের সঙ্গে কথাবার্তা বলে আমরা ১০ই মে থেকে আমরা সীমিত আকারে মার্কেট এবং দোকানসমূহ খুলে দেওয়ার ব্যবস্থা করব। একই দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে জানানো হয়, সাধারণ ছুটির মেয়াদ বাড়ায় ১৬ই মে পর্যন্ত সকল গণপরিবহনও বন্ধ থাকবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা গতিশীল রাখার জন্যই ধাপে ধাপে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, ঈদকে কেন্দ্র করে সীমিত আকারে উন্মুক্তের এই ব্যবস্থা
সকালে রংপুর বিভাগের ৮ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। এ সময় নিজেদের সুরক্ষিত রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সরকার প্রধান। প্রায় ২ মাস ধরে বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ সামলে চলছে বাংলাদেশ। অবরুদ্ধ দেশেও জীবিকার প্রশ্নে সবকিছু স্বাভাবিক করা না করার দোলাচল এখন প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত। পুরো দেশই যখন যুদ্ধ করছে এক অদৃশ্য মহাশক্তির সঙ্গে, তখন মাঠ পর্যায়ের খোঁজ নিতে প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্স। সোমবার সকালে গণভবনে অনুষ্ঠিত এই আয়োজনে তার সঙ্গে যুক্ত ছিলেন রংপুর বিভাগের ৮ জেলার প্রতিনিধি ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা। রোজায় মানুষের চাহিদা ও অর্থনীতির স্বার্থেই কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান প্রধানমন্ত্রী। মানুষ একটু কেনাকাটা করবে, বাজার একটু করতেই হবে, তো বাজারে যদি মানুষজন নিজে সুরক্ষিত থেকে বাজারটা করে, কাজে এটা বন্ধ করা ঠিক হবে না এবং ধীরে ধীরে আর একটু আমাদেরকে ছাড় দিতে হবে। বেশি লোক সমাগম করে না, কিন্তু নিজেরা পারিবারিকভাবে যেন উদযাপন করতে পারে, সেই আনন্দটা যেন তারা পায়, সে ব্যবস্থাটা করতে হবে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে, সব বন্ধ করে দিয়ে না। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জেলাভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠানগুলোও চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতির চাকাটা যাতে গতিশীল থাকে, সেখানে মানুষকে সুরক্ষিত রেখে প্রতিটি জেলায় ক্ষুদ্র শিল্প রয়ে গেছে, সেগুলি তারা চালাতে পারবেন, সেভাবে আমরা নির্দেশনা দিয়েছি। উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখতে পারলে দুর্ভিক্ষের শঙ্কা অনেকটাই এড়ানো সম্ভব উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। আবার মঙ্গা ফিরে না আসে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়ালো। সবশেষ 24 ঘন্টায় 6,260 জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ 688 জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 5 জন। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো 182 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে তথ্য জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের হার আরও বাড়বে বলে আবারও সতর্ক করা হয়। মে মাসে করোনা আক্রান্তের সংখ্যা নির্ণয়ের পারদ এখনও ঊর্ধ্বমুখী। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে দেয়া হলো 58তম দিনের আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান। দেশের 33টি ল্যাবে 6,260 জনের নমুনা পরীক্ষা করে এদিন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ 24 ঘন্টায় 688 জনের করোনা আক্রান্ত পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10,143। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 5 জন পুরুষ। তাদের মধ্যে 3 জন ঢাকার, 1 জন করে সিলেট ও ময়মনসিংহের। সুস্থ হয়েছেন 147 জন। পরীক্ষা করেছি 6,260, এটা গত দিনের চেয়ে 16.61% বেশি। এ পর্যন্ত নমুনা সংগৃহীত হয়েছে 87,694টি। এর মধ্যে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 688 জন। মৃত্যুবরণ করেছেন যে 5 জন, তাদের মধ্যে সবাই পুরুষ। বয়স বিভাজনে দেখা যায় যে 60 3 জন, 50 থেকে 60 একজন এবং 31 থেকে 40 বছর বয়সের মধ্যে একজন। স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আবারও সতর্ক করা হয় ব্রিফিংয়ে। দৈনন্দিন কাজগুলো সহজ করা যায় সেইভাবে আপনারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের নিয়ম মেনে সেভাবে করবেন। আক্রান্ত ব্যক্তিদের কেউ হেয় করবেন না, সামাজিকভাবে হেয় করবেন না, কারণ যে কোনো আমরা প্রত্যেক দিনই দেখছি যে আমাদের আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদি এই সাবধানতাগুলো না মানি তাহলে আমরা যে কেউই যে কোনো সময় আক্রান্ত হয়ে যেতে পারি। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে যারা আছেন তাদের প্রতি আরও মানবিক হতে পরিবারের অন্য সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ দিমন। সবশেষ আজকে যে 58তম দিন, সেই 58তম ব্রিফিংয়ে যে তথ্যটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত যে প্রায় 6,260টি কিন্তু আসলে গত 24 ঘন্টা নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ মিলে আক্রান্তের চিত্রটা যদি দেখি আমরা, গত কয়েকদিন ধরেই কিন্তু
ক্রমবর্ধমান হয়ে এইটি আজকে কিন্তু 10,000 অতিক্রম করেছে। অর্থাৎ বাংলাদেশে এখন করোনা শনাক্ত রোগীর সংখ্যা কিন্তু 10,143। গত 7 দিনের চিত্রটি দেখতেই পাচ্ছি যে এটা কিন্তু আসলে একদিন থেকে আরেকদিন, অর্থাৎ 2 তারিখ থেকে যদি দেখি 2 তারিখ 3 তারিখ 4 তারিখ, অর্থাৎ প্রতিদিনের চেয়ে তার পরবর্তী দিন কিন্তু যেমনটি আমরা দেখছি ওপাশে যে নমুনা সংগ্রহের যে বা পরীক্ষার যে চিত্রটা সেটি যেমন বাড়ছে, ঠিক একইভাবে কিন্তু এই যে রোগ শনাক্তকারী রোগীর যে সংখ্যা সেই সংখ্যাটিও কিন্তু বেড়ে চলছে। পুরো বিষয়টা যদি বাংলাদেশের চিত্রটা তুলে ধরি সেটি কিন্তু নমুনা পরীক্ষা যেমনটি বলছিলাম যে 6,260 এবং নতুন করে আক্রান্ত যে সংখ্যা সেটি কিন্তু 688, অর্থাৎ গত 24 ঘন্টায় প্রতিদিনে আমরা দেখছি যে নতুন রেকর্ড হচ্ছে। গত 3 দিনের রেকর্ড ভেঙে কিন্তু 688 জন আক্রান্ত হয়েছে এবং নতুন করে মৃতের সংখ্যা যদি বলি সেটি কিন্তু 5 জন এবং এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 182 জন বলে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছেন এবং সুস্থর কথা যদি বলি সুস্থ হয়েছেন কিন্তু 147 জন। আক্রান্তের যদি বয়স ভিত্তিক যে বিভাজন সেটি কিন্তু দেখি যে বড় পুরুষের শতাংশ কিন্তু এখনো সেই 68% এবং নারীর শতাংশ কিন্তু 32%, সেটাও কিন্তু রয়েছে এবং এর মধ্যে কিন্তু 21 থেকে 30 বছর বয়সী 27%, 31 থেকে 40 বছর বয়সীদের মধ্যে রয়েছে 22% এবং 41 থেকে 50 বছর বয়সী এর মধ্যে রয়েছে কিন্তু 19%। তো এই ছিল মোটামুটি আজকের যে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন, তার সারাংশ আমার কাছ থেকে। চিকিৎসক নার্সদের প্রতিবাদের মুখে বোনাস বন্ধ ও অর্ধেক বেতন দেওয়ার ঘোষণা থেকে সরে আসলো বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন। দুপুরে এই সিদ্ধান্তের কথা জানানো হয়, তবে কোভিড যুদ্ধের অগ্রপথিকদের বেতন বোনাস দিতে কেন এত টালবাহানা এমন প্রশ্ন তুলে ক্ষোভ জানিয়েছেন চিকিৎসক নেতারা। এদিকে বিপিএমসিএ কর্তৃপক্ষ বিদ্যমান পরিস্থিতিতে চরম আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে দাবি জানিয়েছে প্রণোদনার। সিদ্ধান্ত নেয়ার 20 ঘন্টার মাথায় আবারও তা পরিবর্তন করল বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বিপিএমসিএ। রোববার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আসছে ঈদে উৎসব ভাতা পাবে না চিকিৎসক কর্মচারীরা, আর 24 ঘন্টার দায়িত্ব পালন করেনি এমন চিকিৎসকদের বেতন কর্তন হবে 40%। তবে বিভিন্ন মহলের সমালোচনার মুখে সোমবার সংগঠনের পক্ষে জানানো হয়, শতভাগ বেতন পাবেন চিকিৎসকরা। সেক্ষেত্রে উৎসব ভাতার বিষয়ে আগের সিদ্ধান্তেই তারা যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা মানবিক কারণে প্রত্যাহার করা হয়। 60% যেটা তাও তো একটা পোর্শন, ওই পোর্শন আমরা চিন্তা করে দেখছি 10 to 20% হয়, ঠিক আছে তাইলে তাদেরকে দেয়। মানে বোনাসের ব্যাপারে বোনাস তো এখন প্রশ্নই উঠে না। কোভিড মহামারীর বিরুদ্ধে যখন লড়ছে পুরো বিশ্ব, তখন এই লড়াইয়ের অগ্রসেনানী চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের নিয়ে এমন টালবাহানায় ক্ষোভে ফেটে পড়েন করোনা যুদ্ধের এই অগ্রপথিকরা। এটা তো তামাশা না। চিকিৎসক আপনার স্বাস্থ্যকর্মী যারা তারা কাজ করে যাচ্ছেন, তাদের ন্যায্য পাওনাটা তাদেরকে দিতে হবে, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। এই ধরনের একটি বিবৃতি এবং বিজ্ঞপ্তি অত্যন্ত মানবতা বিরোধী এবং মর্মস্পর্শী। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বছরের পর বছর ধরে মুনাফা করে যাওয়া প্রতিষ্ঠানগুলো কেন মাত্র 2 মাস ব্যবসা না থাকায় কর্মীদের উৎসব ভাতা দিতে পারবে না, সেই প্রশ্ন চিকিৎসক নেতাদেরও। বছরের পর বছর তারা লাভ করেন, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সেই লাভের অংশ ভাগ করেন, তারা করেন না। কিন্তু যখন তাদের এই যে আজকের এই পরিস্থিতিতে যে তাদের লোকসান গুনতে হচ্ছে, তখন সেই লোকসানের ভাগ কিন্তু তারা তাদের কর্মকর্তাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। বর্তমানে দেশের বিপিএমসি এর আওতাভুক্ত 86টি প্রতিষ্ঠান রয়েছে, যাতে কর্মরত আছেন প্রায় 20,000 চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদের আগেই শতভাগ বেতন পাবেন কর্মস্থলে উপস্থিত পোশাক শ্রমিকরা। যারা কাজে যোগ দিতে পারেননি তারাও পাবেন 60%। শ্রমভবনে শ্রম প্রতিমন্ত্রী ও মালিক পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে পোশাক শিল্প মালিকদের পক্ষে বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদি আরও জানান, কর্মস্থলে অনুপস্থিত শ্রমিকদের বাকি 5% মে মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে। সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই চূড়ান্ত এবং যে স্যালারি শিট দিয়েছে সেই স্যালারি শিট অনুযায়ী বেতন হবে। এবং আপনারা যে দাবি করেছেন শ্রমিক ছাঁটাই সহ তাদের স্বাস্থ্য সুরক্ষা রেখে ফ্যাক্টরি চালানো, এইগুলো সব আমরা মেনে চলবে। এবং যেটুকু আপনারা দাবি করেছিলেন সেই দাবির মধ্যে আমরা যে আন্ডারস্ট্যান্ডিং এসেছি, এই 5% আমরা ফলোইং মান্থে যে স্যালারি আসবে সেইটার সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব।
সীমিত পরিসরে সব ধরনের পণ্যই তৈরি হচ্ছে দেশের পোশাক কারখানাগুলোতে। মালিকরা বলছেন দ্রুত সরবরাহ করতে পারলে টিকে যাবে অনেক কার্যাদেশ। তবে দুশ্চিন্তা বাড়াচ্ছে আগামী মৌসুমে কার্যাদেশ অর্ধেকে নেমে যাওয়া বা না পাওয়ার শঙ্কা। এদিকে দীর্ঘমেয়াদী সুবিধা বিবেচনায় কাজে যোগ দেওয়া শ্রমিকদের স্বাস্থ্য তদারকি নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনা ঝুঁকি মোকাবিলায় নানা পদক্ষেপ নিশ্চিত করে খুলতে শুরু করেছে পোশাক কারখানা। মালিকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে কাজ করছে 30 থেকে 40% শ্রমিক। শিফট হলো সকাল 6টা থেকে 6:30 থেকে আপনার 12টা থেকে আর 6টা পর্যন্ত। আমরা তৈরি করতেছি লেডিস ব্লাউজ। তারা একটা টাইম বেঁধে দিচ্ছে যে দ্রুত গতিতে যদি পাঠাইতে পারে তাহলে তারা অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ এটা আবার স্টক হয়ে যাবে। বিজিএম এর হিসাবে গেল মার্চ এপ্রিল মিলে বাতিল হয়েছে প্রায় $3 বিলিয়ন কার্যাদেশ। 553টি কারখানায় জরিপ করে তারা বলছে চলতি মাসে প্রায় 200 কারখানায় কার্যাদেশ অর্ধেকে নেমে এসেছে আর কাজ নেই 37টিতে। বিকিএমএ ভুক্ত কারখানাগুলোতে 3/4 কার্যাদেশই বাতিল হয়েছে। 3 থেকে 4 মাসের অর্ডার যা ছিল এগুলো আমাদের হাতে ছিল, সেই অর্ডারগুলির 70% ক্যান্সেল হয়েছে। পরবর্তী সিজনের যে অর্ডারগুলি আমাদের আসা দরকার সেই অর্ডারগুলি আমাদের হাতে কিন্তু এখনো আসেনি এবং তা আসার কোনো সম্ভাবনা দেখছি না। মানে ওই কাজগুলি এখনই প্লেস হওয়ার কথা ছিল। ভবিষ্যতে 6 মাস থেকে 1 বছর আসলে কঠিন সময় অপেক্ষা করছে। পৃথিবী জুড়ে কার্যাদেশ কমতে পারে 40 ভাগ। যে অবশিষ্ট 60 ভাগ কার্যাদেশ বাকি থাকবে তার জন্য বাংলাদেশকে লড়তে হবে প্রতিযোগী দেশগুলোর সাথে। সেখানে ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলো ভালো অবস্থায় আছে। অর্থনীতিবিদদের মত, শ্রমিকরা ঝুঁকিতে পড়লে কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে ক্রেতারা, যা বাধাগ্রস্ত করতে পারে এ খাতের অগ্রযাত্রাকে। আক্রান্ত রোগীদের শুধু বয়স এবং এলাকার তথ্যই না, একই সঙ্গে তারা যাতে পেশা সম্পর্কেও তথ্য নিয়মিত যাতে সকলকে জানান। রপ্তানি তথ্য বিশ্লেষণে দেখা যায় 2019 সালের মার্চ মাসের তুলনায় গেল মার্চে পোশাক রপ্তানি কমেছে প্রায় 27% আর এপ্রিলের প্রথম 15 দিনে কমেছে প্রায় 84%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পদ্মা সেতুতে বসলো 29তম স্প্যান। মাঝ নদীতে 19 ও 20 নম্বর পিলারের ওপর স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান এখন 4350 মিটার সেতু। কাজের গতি কম হলেও এ সময়ে অব্যাহত রাখতে পারাটাকেই সাফল্য হিসেবে দেখছেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। সবগুলো পিলার হয়ে যাওয়ার পর পরিকল্পনা ছিল মাসে 3টি করে স্প্যান বসানোর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর কাজে নামে ধীর গতি। সীমিত পরিসরে কাজ চলায় মাসে 2টি করে স্প্যান বসানোর পরিকল্পনা নেওয়া হয়। মার্চ মাসে সেটি সম্ভব হলেও এপ্রিল মাসে বসানো গেছে মাত্র 1টি। রোববার সকালে মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে নির্ধারিত পিলারের কাছে স্প্যান নিতে সময় লাগে 1.5 ঘন্টা। এই সময় ঝড়ো বাতাসের কারণে কাজ স্থগিত করা হয়। স্প্যানবাহী ক্রেনটি 2 পারে নোঙর করতে কাজ করেন অর্ধশত শ্রমিক ও কর্মকর্তা। এর মধ্যে 35 জন বাংলাদেশি এবং 15 জন চীনের নাগরিক। এর আগে 28তম স্প্যানটি বসানো হয়েছিল 20 ও 21 নম্বর পিলারে। এবার মাঝ নদীতে তার পাশে যোগ হলো 29তম স্প্যান। মূলত 2টি কারণে কাজের গতি কমে এসেছে বলে জানান প্রকল্প পরিচালক। স্প্যান আমরা যেই হারে বসানোর কথা ছিল, যে অগ্রগতি ছিল, আমরা জুলাইয়ের মধ্যে শেষ করব, সেটা আমরা পারি নাই। 2টা কারণ। একটা হলো চায়না যে ফ্যাক্টরি ছিল আমাদের যেখানে স্প্যানগুলো তৈরি হয়, সেখানে আমাদের চায়নাতে যখন করোনা ভাইরাস হয় তখন ওখানের কাজ বন্ধ ছিল। আবার যখন বাংলাদেশে আসছে এখানেও আমাদের অনেক শ্রমিক এবং কিছু কনসালটেন্ট ডিমোবিলাইজ হয়ে যাওয়াতে আমরা অগ্রগতি কিছুটা ব্যাহত হয়েছে। সেতুর মোট 41টি স্প্যানের মধ্যে বাকি আছে আর 12টি। এর মধ্যে মাওয়ার ইয়ার্ডে আছে 10টি। বাকি 2টির যন্ত্রাংশ চীন থেকে 10 মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। করোনা ভাইরাসের এই দুঃসময়েও কাজ এগিয়ে চলছে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুতে। 29তম স্প্যান বসানো, সেখানে এক ধাপ অগ্রগতি। 30তম স্প্যানটি বসানো হবে মাওপারে মে মাসের শেষ সপ্তাহে। তবে লম্বা সময় ধরে এই অবস্থা চলতে থাকলে কাজের গতি কতটা ধরে রাখা সম্ভব হবে তা নিয়ে আশঙ্কা আছে প্রকল্প কর্তৃপক্ষের। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাতের সময় আরও থাকছে। করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের জন্য হটলাইন নম্বর চালু করল কুমিল্লা জেলা প্রশাসন। ফোন পেলেই পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী। সাতক্ষীরায় করোনা আতঙ্কে কোথাও ভর্তি না নেয় অবশেষে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্তান প্রসব করলেন এক মা। গ্রাম্যধাত্রীর সহায়তায় ভ্যানের ওপরেই জন্ম নেয় ফুটফুটে শিশু। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন।
এদিকে হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলার সিভিল সার্জন। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার সকালে প্রসব বেদনা শুরু হলে সাতক্ষীরা সদরের বেসরকারি হাসপাতাল চায়না বাংলা ও ডক্টরস ল্যাব অ্যান্ড হসপিটালে নেওয়া হয় দিনমজুর বিধান দাসের স্ত্রী শিমুলী রানীকে। তবে করোনা নেগেটিভ ছাড়পত্র না থাকায় ভর্তি নেয়নি কোনো হাসপাতাল। বাধ্য হয়ে নেওয়া হয় সদর হাসপাতালের জরুরি বিভাগে। সেখানেও চিকিৎসকের দেখা না পেয়ে ডাকা হয় গ্রাম্য ধাত্রী। এক পর্যায়ে খোলা আকাশের নিচে ভ্যানের ওপরই জন্ম হয় ফুটফুটে নবজাতকের। কোনো জায়গায় ভর্তি নেয়নি, বলেছে সদরে নিয়ে যান। সদরে গেছি, ওনাদের ডাকিছি, ওনারা অনেক রকম প্রশ্ন করেছে, করার পরে বাইরে বাচ্চা হয়ে গেছে। জীবন মরণ সমস্যা, একটা বাচ্চা আছে, কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি, কোনো কথাবার্তা কেউ শুনিও নি আমাদের। মেয়ে তো আর ধৈর্য ধরতে পারে না, তো এই বারান্দার রাস্তার বাড়ে ওখানে গাড়ি রেখে আমি ডেলিভারি করেছি। জন্মের পর মা ও শিশুকে নিয়ে যাওয়া হয় বাড়িতেই। বর্তমানে তারা দুজনেই সুস্থ আছে। প্রচুর কষ্ট পাইছি, তা এখন আমি বাচ্চা আর আমি এখন অনেক সুস্থ রয়েছি। এদিকে সরকারি হাসপাতালে জরুরি বিভাগে কেন চিকিৎসক ছিলেন না সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলার সিভিল সার্জন। তদন্ত কমিটি তৈরি করব, করে আসলে কি ঘটনা হয়েছে সেটা ব্যাপারে আমি আসলে একটু জানার চেষ্টা করব। শহরের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল চায়না বাংলা এবং ডক্টরস ল্যাব অ্যান্ড হসপিটাল, সেখানেও রয়েছে চিকিৎসক সংকট। সময় সংবাদ, সাতক্ষীরা। কাঙ্ক্ষিত পণ্য না পাওয়ায় চতুর্থ দিনের মাথায় এসে বন্ধ হয়ে গেল ঢাকা চট্টগ্রাম রুটে চালু হওয়া রেলওয়ের পার্সেল ট্রেন সার্ভিস। এদিন ঢাকায় পাঠানোর মতো কোনো পণ্য না থাকায় সার্ভিসটি আপাতত বন্ধ রাখা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অঘোষিত লকডাউনে পণ্য পরিবহনের জন্য বিশেষ এই ট্রেনটি চালু করা হয়েছিল। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1 মে থেকে চালু হওয়া এই বিশেষ ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে ফার্নিচার, সুতা, প্লাস্টিকের দরজা, শুটকি এবং রাবারের স্যান্ডেল, সাথে একটি গাড়ি। 3 দিনে সব মিলিয়ে পণ্যের ওজন কোনোভাবেই 1 মেট্রিক টনের বেশি হবে না। রাজস্ব কোনোভাবেই 15,000 টাকার বেশি নয়। আমাদের এই পার্সেলটা সংশ্লিষ্ট হচ্ছে যে যাতায়াত ব্যবস্থা এবং ফ্যাক্টরি ট্যাক্টরি এগুলির সাথে, তো এগুলোতে মালামাল এই 3 দিন ধরে না হওয়াতে এটা ঊর্ধ্বতন মহল ক্যান্সেল করছে বলে আমি মনে হয় আর কি। বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা রেলপথের দূরত্ব 346 কিলোমিটার। আর এই দূরত্বে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় মাত্র 2 টাকা 30 পয়সা। করোনা ভাইরাসের এই দুঃসময়ে এসে ব্যবসায়ীরা এই সুযোগকে কাজে লাগাতে পারল না। মূলত করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কৃষিজাত পণ্য পরিবহনে চালু করা হয়েছিল পার্সেল ট্রেনটি। তো মালামাল পরিবহন না হওয়ার কারণে আমরা আজকে থেকে এই পরিবহন ট্রেনটা আপাতত বন্ধ আছে। যদি ভবিষ্যতে আবার মালামালের চাহিদা বৃদ্ধি পায় আমরা আবার চালুর চিন্তা ভাবনা করবো আশা করি। 5টি বগি নিয়ে ট্রেনটি চলছিল, যেখানে দায়িত্ব পালন করছিলেন 10 জনের বেশি কর্মচারী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে এবার প্রচুর মা মাছের ডিম সংগ্রহের আশা করছেন ডিম সংগ্রহকারীরা। লকডাউনের কারণে কারখানা ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকায় দূষণ কমায় ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান গবেষকরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র এই নদী। প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকলে ডিম ছাড়ে মা মাছ। মুষলধারে বৃষ্টি, পাহাড়ি ঢল, বজ্রপাত এবং অমাবস্যা বা পূর্ণিমা ডিম ছাড়ার উপযুক্ত সময়। হালদা দূষণের প্রধান উৎস হাটাজারি 100 মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট ও এশিয়ান পেপার মিল দীর্ঘদিন ধরে রয়েছে বন্ধ। সেই সাথে করোনা মহামারীর এই সময়ে নদী সংলগ্ন সব ধরনের কলকারখানা বন্ধ থাকায়, দূষণ কমে যাওয়া ও ড্রেজার বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে ডিম ছাড়ার অনুকূল পরিবেশ। এ কারণে এবার মা মাছ প্রচুর ডিম ছাড়বে বলে আশাবাদ হালদা নদী গবেষকের। হালদার পরিবেশ বিগত অনেকগুলো সময়ের চেয়ে অনেক ভালো। তো এবার যদি সাফিসিয়েন্ট বৃষ্টিপাত হয়, সবকিছু যদি অনুকূলে থাকে, তাহলে আমরা খুব ভালো একটা ফলাফল আশা করি। পরিকল্পিত উপায়ে ডিম থেকে পোনা উৎপাদনে তৈরি করা হয়েছে 60টি কুম ও 3টি হ্যাচারি। আর সঠিক উপায়ে ডিম সংগ্রহের জন্য এবারই প্রথমবারের মতো 300 ডিম সংগ্রহকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। যিনি ডিম কিনতেন তাকে একটা কার্ড, একটা প্রত্যয়ন দিব, যাতে করে যাতায়াতের পথে সবাই তাকে সহায়তা করে। এবং একইভাবে যারা ডিম সংগ্রহকারী আছেন তারা যদি কোনো ধরনের সহায়তা আমাদের কাছে চায়, তাদেরকে আমরা সহায়তা দিব। অন্যদিকে বেশি ডিম সংগ্রহের আশা নিয়ে সকল প্রস্তুতি শেষ করেছেন ডিম সংগ্রহকারীরা। আশা করছি গত বছরের তুলনায় ভালো ডিম হবে।
ওই আশা নিয়ে আমরা গিয়েছি। এখন বর্তমানে আমরা প্রস্তুত। মাটির খাদা আছে আমাদের নিজস্ব, মাটির খাদাগুলো পরিষ্কার করে ফেলছি। নৌকো যেগুলো আছে সেগুলো নামাইছি, নৌকোতে গ্রাবিল উঠানো আছে, জাল টাল, তো এগুলোর মানে প্রস্তুতি যেগুলো দরকার আছে আর কি, মানে মাটির হাসারি করার যেগুলো আমাদের প্রস্তুতি দরকার আছে সেগুলো আমরা সম্পূর্ণ শেষ করে ফেলছি। গত বছর হালদা নদী থেকে 10,000 কেজি মাছের ডিম সংগ্রহ করা হয়েছিল। হালদা নদী থেকে ডিম সংগ্রহের পর সেগুলো রেণুতে রূপান্তরিত করা হয়, আর এই রেণু সংগ্রহ করতে 17টি জেলা থেকে মৎস্য ব্যবসায়ীরা আসেন এই চট্টগ্রামে। তবে এবার রেণু নষ্ট হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। পরিবহন সংকট ও লকডাউনের কারণে রেণু নষ্ট হতে পারে। তাই সরকারিভাবে যদি রেণু পরিবহনের ব্যবস্থা করা হয় তাহলে রেণুগুলো সারা দেশে পৌঁছানো যাবে বলে মনে করেন মৎস্য ব্যবসায়ীরা। চট্টগ্রামের হালদা নদীর পাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। করোনা ভাইরাসের কারণে কর্মহীন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা কারো কাছে সাহায্য চাইতে পারেন না, এমন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশে কুমিল্লা জেলা প্রশাসন হটলাইনের মাধ্যমে খাদ্য পৌঁছে দিচ্ছে। এতে সন্তুষ্ট, উপকারভোগী ও সচেতন নাগরিকরা। জেলা প্রশাসক বলছেন, নাম পরিচয় গোপন রেখে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা পারভিন বেগম স্বামী হারান ৬ বছর আগে। ৩ সন্তানের জননী, সংসার চালান আয়ার কাজ করে। ছেলে ভিডিওগ্রাফির কাজ করেন। ভাড়া বাসায় কোনো রকমের দিন চলত তাদের। করোনায় লকডাউনে মা ছেলে দুজনেই এখন বেকার, ঘরে নেই কোনো খাবার। এমন অবস্থায় জেলা প্রশাসনের হটলাইনের মোবাইলে মেসেজ করলে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যায় জেলা প্রশাসনের টিম। সহায়তা পেয়ে পারভিন বেগম সহ খুশি উপকারভোগীরা। স্বামী মারা গেছে, অনেক কষ্ট করে খাইতেছি, তো এই জন্য গেছি, এটা পাইয়া তো অনেক খুশি। মেসেজ পাইছি, মেসেজের চাল পাইছি, আর এমনি পরিবার হচ্ছে 8 জন। মধ্যস্থকারী ছাড়াই অভাবীদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার এমন উদ্যোগকে স্বাগত জানান সুশীল সমাজ। অনলাইনের মাধ্যমে ত্রাণটা পৌঁছে দিচ্ছে, এটা অভিনন্দন পাওয়ার যোগ্য এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য। জেলা প্রশাসক জানান, যাদের প্রয়োজন আছে কিন্তু মানুষের কাছে সাহায্য চাইতে পারে না, এমন অসহায় মানুষের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার জন্যই হটলাইন চালু করা হয়েছে। তাদের বাড়িতে আমরা আমাদের ত্রাণটি পৌঁছে দিয়েছি এবং তাদের পরিচয় আমরা সম্পূর্ণ গোপন রেখেছি। এখন আমরা একটা দুর্যোগকালীন সময় পার করছি। আমরা চাই সকলে আমাদের সকলের পাশে দাঁড়াবেন, যেভাবে আসেন আমরা সহায়তা করবেন। গত 9 মার্চ চালু করা হটলাইন নম্বরে এখন পর্যন্ত আবেদন এসেছে প্রায় 22,000। যাচাই বাছাই করে প্রায় 13,000 মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সময় সংবাদ, কুমিল্লা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শপিং মল খোলা নিয়ে 3 দফা বিজ্ঞপ্তি। কাল নয় খুলবে 10ই মে, বিকেল 5টা নয়, খোলা থাকবে 4টা পর্যন্ত। আরও 11 দিন বাড়ল সাধারণ ছুটি। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 10,000, আরও 5 জন সহ দেশে মোট মৃত্যু 182 জন। শেষ 24 ঘন্টায় শনাক্ত 688। চিকিৎসক নার্সদের প্রতিবাদের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসলো বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন। তবে বোনাস না দেওয়ার ঘোষণায় অনড়, বেতন হবে 100%। করোনা ভাইরাসের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে বসল পদ্মা সেতুর 29তম স্প্যান। দৃশ্যমান হল 4350 মিটার সেতু। এবং সাতক্ষীরায় করোনা আতঙ্ক, চিকিৎসক সংকটে ভর্তি না নেয়ায় হাসপাতালের সামনে ভ্যানেই প্রসূতির সন্তান প্রসব। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।